গালাগালির এক পর্যায়ে আরশাদ সাহেব আমাদেরকে সরাসরি রাজাকার বলে এবং শিবির বলে ট্যাগ লাগিয়ে দেয়। তো কেন দীর্ঘ 5 মাস পরে এসে এই আরশাদকে ধরা হলো? আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা, সেখান থেকে আপনারা জানেন যে আমাদের কোটা সংস্কার একটা মুভমেন্ট তৈরি হয়েছিল এবং আমরা সেই মুভমেন্টে অংশগ্রহণ করি। দীর্ঘ মুভমেন্টের পর আপনারা দেখেছেন 15 তারিখ ছাত্রলীগের যেই নৃশংস হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে, তারপর হচ্ছে যে 17 তারিখে তাদের পলায়ন, তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে করে এই আন্দোলনটা সরকার পতনের আন্দোলনের দিকে মন নেয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থী হত্যাকাণ্ড হয়েছে, নিহত হয়েছে, তাদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার জন্য সেই সন্ত্রাসীদের বিচারের দাবিতে 31 জুলাই মার্চ ফর জাস্টিস নামে যে কর্মসূচি দিয়েছিল, তারই অংশ হিসেবে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশগ্রহণ করি এবং আমার সাথে প্রায় 7 থেকে 8টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। 3 থেকে 400 পোলাপান নিয়ে আমরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার জন্য এই যে মৎস্য ভবন এলাকায় দিয়ে ঘুরে দোয়েল চত্বরে আসার চেষ্টা করি এবং মৎস্য ভবন এলাকায় আসলেই আমাদেরকে শাহবাগ থানার ওসি, তৎকালীন ওসি, তিনি এখন আটক আছেন এবং পুলিশ হেফাজতে আছেন, তিনি আমাদেরকে মানে পথ গতিরোধ করেন এবং আমাদেরকে প্রশ্ন করেন আপনারা কোথায় যাচ্ছেন। আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো তাদের সামনে তুলে ধরেছি এবং তাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করেছি আমাদের এই কর্মসূচিতে যেন অন্তত বাধা না দেয় এবং আমাদের যেই শহীদ ভাই বোনেরা ছিল, সহপাঠী সহযোদ্ধারা ছিল, তাদের যেই তদন্ত সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকের এই মার্চ ফর জাস্টিসে অংশগ্রহণ করেছি। এমনটা বলার পরেও আরশাদ সাহেব এবং তার সাথে থাকা বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার লোক এবং তার এসআই সহ বিভিন্ন প্রটোকলের বিভিন্ন অফিসাররা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং গালাগালির এক পর্যায়ে আরশাদ সাহেব আমাদেরকে সরাসরি রাজাকার বলে এবং শিবির বলে ট্যাগ লাগিয়ে দেয়। তখনই আমরা তার সাথে তর্কে জড়াই যে আপনি আমাদেরকে এই ধরনের কথা বলতে পারেন না, সরাসরি কাউকে ট্যাগ দিতে পারেন না। আমাদের আন্দোলন যদি অযৌক্তিক হয় তাহলে আপনি আমাদের তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর যদি যৌক্তিক হয় তাহলে আমরা আপনার কাছ থেকে সহযোগিতা কামনা করি। কিন্তু ঘটনা ঠিক উল্টাও ঘটেছে। উনি আমাদেরকে সরাসরি বিভিন্ন ধরনের সন্ত্রাসী এবং মৌলবাদী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে আখ্যা দিয়ে ট্যাগ লাগিয়ে উনি আমাদের নির্যাতন করা শুরু করে এবং আমাদের উপরে মানে যে একটা প্রহসনের বিষয়টা সেটা তুলে ধরে। তো একটা পর্যায়ে আমরা যখন ওনার সাথে তর্ক বিতর্ক করা শুরু করি, তখন উনি আমাদের আশেপাশ থেকে আমাদের প্রায় 7-8 জন সহপাঠীকে তুলে নিয়ে যায়। তার মধ্যে আমাদের 2টা বোন ছিল, তাদেরকে তারা সহ সবাইকে উঠে নিয়ে যায়। তা আমরা সেখানে প্রতিবাদ করি এবং আমরা তাদেরকে বলি যে আমাদের সহপাঠীদেরকে ছেড়ে দেন। এক পর্যায়ে সেও আমাকে এবং আমার সাথে আরেকজন ছিলেন সুজেশন হল শাখার হলের একজন ছাত্র, তো ওনাকেও ধরে নিয়ে যায় এবং আমাদেরকে বলা হয় যে আরেকটা কথা বললে মেরে ফেলবে। এই ধরনের যেই নিপীড়নমূলক আচরণ, পুলিশের যে অপেশাদারিত্বমূলক আচরণ, আমরা সেই আচরণের বিরুদ্ধে কথা বলেছি। মুখ চেপে ধরেছিল, আমরা কথা বললেই ওনারা বিপদে পড়ে যায়, আমরা কথা বললেই সরকারের বিরুদ্ধে আচরণ হয়, আমরা কথা বললেই রাষ্ট্রের ক্ষতি হয়। এই জন্যই এইসব চিন্তা করেই উনি আমাদের মুখ চেপে ধরেছিল। এবং কি বলছিলেন যে মুখ চেপে আমি শুধু বারবারই বলেছি যে এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। সুতরাং আমাদের দাবিগুলো যৌক্তিক, সরকারের কাছে আমরা আহ্বান করি আমাদের এই দাবিগুলো যেন মেনে নিয়ে অতি শীঘ্রই আমাদের যে নিহত ভাইয়েরা আছেন, তাদের যেই হত্যাকারী, তাদের বিচারের আওতায় আনার এই ধরনের আমাদের যৌক্তিক দাবিগুলো বলার পরেই উনি আমার মুখ চেপে ধরেন এবং উনি আমাকে বলে আরেকটা কথা বললে তোমাকে মেরে ফেলবো। এই যে আমাদের মুখ চেপে ধরে কণ্ঠরোধ করতে চেয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন যে একজনের কণ্ঠরোধ করতে গিয়ে পুরো বাংলার মানুষ গর্জে উঠেছে। এই যে গর্জে ওঠা, এই যে প্রতিরোধ গড়ে তোলা, এটা আসলে খুবই একটা মানে কি বলবো, একটা সফলতা। আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে গাড়িতে তুলে উনি ওনার এই যে স্টাফ আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন আমাদেরকে থানায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা দেখেছেন প্রতিমধ্যে আমাদের এই যে আইনজীবী সমিতির লোকজন এবং আইনজীবী সমিতির যে অ্যাডভোকেটরা আছেন, তারা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যে নেতৃবৃন্দ আছেন, তারা এসে প্রায় 1 ঘন্টার মতো পুলিশের সাথে তর্ক বিতর্ক করে গাড়ি পথরোধ করে তারপর আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এবং আমরা ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরেও ভেতরে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছিল, তুমি শিবির করো, তুমি স্বীকার করতে হবে তুমি শিবির করো, তুমি মৌলবাদী সংগঠনের সাথে যুক্ত এবং তুমি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত, আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ দায় তোমার। আমি বলছি না, আমি তো এটা বলবো না, আমি এটা কখনোই বলবো না, কারণ আমি এই যৌক্তিক দাবি নিয়ে আসছি। সেখানে যদি আমি নেতৃত্ব দিই, যদি আমার নেতৃত্বকে যে প্রশ্ন করা হয়, তাহলে আমি বলবো যৌক্তিক দাবির নেতৃত্ব দিচ্ছি, আমি কোনো সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিচ্ছি না। সুতরাং আপনি আমাকে এই ধরনের অপবাদ দিতে পারেন না। এই ধরনের কথাবার্তা হচ্ছিল। তারপর উনি আমাকে হুমকি দামকি দিচ্ছিল, তোকে যদি একবার থানায় নিতে পারি, দেখিস তোর অবস্থা কী করে, তোর খবর আছে।
ক্রস ফায়ারে দিবে, বিভিন্ন ধরনের হুমকি দামকে, হত্যার হুমকি দামকে দিয়েছিল। তাছাড়াও আমরা যখন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার যেই ঘটনাটা ঘটেছে সেটার পরে যখন আমাকে ছাড়া হলো, তারপরেও আমি কিন্তু শান্তিতে ঘুমাতে পারিনি। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, রাতে ঘুমাতে পারিনি বাসায়। ঢাকা আমার ধানমন্ডির বাসায় পুলিশ গিয়েছে, আমার বাড্ডা আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছি, সেখানেও পুলিশ গিয়েছে, আমাদের উত্তরায় গিয়েছি, সেখানেও পুলিশ গিয়েছিল, আমি মোহাম্মদপুরে থেকেছি, সেখানেও পুলিশ গিয়েছে। কোথাও শান্তিমতো একটু ঘুমাতে পারিনি। 5ই আগস্ট সরকার পতনের পর 8ই আগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা ভার বহন করে, তারপর থেকে কেন দীর্ঘ 5 মাস পরে এসে এই আসাদকে ধরা হলো, আসাদকে গ্রেপ্তার করতে হলো কেন? তা 8 থেকে 10 তারিখে, 8 তারিখ চলে গেল, 10, 9, 10, 11, 12 এই তারিখগুলোতে কি তাদেরকে ধরা যেত না, বা তারা কি ধরা পড়তো না? তারা তো বাংলাদেশেই ছিল, তারা তো তাদের যে আশ্রয়স্থলে ছিল। আপনি জানেন যে সেনাবাহিনীর কাছে প্রায় 623 জন না 25 জনের মতন আওয়ামী লীগের উচ্চপদস্থ কর্মকর্তা সহ আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ছিল। তাহলে তারা কোথায়? তা আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমাদের গভর্নমেন্ট, ঠিক তেমনি আমাদের এই গভর্নমেন্টেরও কিছু না কিছু ফল্ট আছে, এবং আমরা মনে করি আমাদের এই গভর্নমেন্ট আস্তে আস্তে ব্যর্থতার দিকে যাচ্ছে। তো আমরা চাই যে আমাদের গভর্নমেন্ট যেহেতু আমাদের গভর্নমেন্ট, তো সেহেতু আমরা চাইবো না আমাদের গভর্নমেন্ট ফল্ট করুক। যে আমি 5 তারিখের পরেই জানতে পেরেছি যে আমি ভাইরাল হয়ে গেছি, এবং আমার ছবি পোস্টার হয়ে গেছে বিভিন্ন সমাজে। বিভিন্ন মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আমার ছবি দিয়ে গ্রাফিতি করেছে, এবং আমাকে তারা সশ্রদ্ধভাবে স্মরণ করছে, ভালোবাসা দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আসলে এটা এই অনুভূতিটা না আসলে বোঝানো সম্ভব না। এই অনুভূতিটাকে আমি 71 সালে মুক্তিযুদ্ধের সাথে বর্ণনা করতে পারি, মানে করতে পারি। কারণ হচ্ছে 71 সালে আমরা যুদ্ধ করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে। যখন একটা পরাশক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ আসছে, ঠিক তারই 54 বছর 55 বছর পরে এসে আমি আমার দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমি আমার দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্রত্যাগ করেছি, আমি আমার দেশের মানুষের টুটি চেপে ধরেছি, মুখ চেপে ধরেছি, কণ্ঠরোধ করতে চেয়েছি। তাহলে এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না যে আমি যাদের বিরুদ্ধে কথা বলেছি তারা আমার নিজের মানুষ, ঘরের শত্রু বিভীষণের মতোই। আমি তাদেরকে উৎখাত করতে পেরেছি। এবং আমি না শুধু, আমার সাথে যারা ছিলেন আমার বীর সহযোদ্ধা এবং বীর সহপাঠীর সহযোদ্ধাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আমি তাদের দোয়া প্রার্থনা করছি।